দোকানের মধ্যে লোকে খালি পায়ে কাজ করে। ভাই এটা কিভাবে আপনি করতে পারেন? মানে কোন সেন্সে আপনি খালি পায়ে কাজ করেন? তারপরে আপনি সিঙ্কের মধ্যে পা তুলে তারা পা পরিষ্কার করেন, পা ধোন, ওপেন কিচেন। এটা কোন ধরনের সেন্স নিয়ে আপনি ইউরোপের মতো জায়গাতে এই ব্যবহার? থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং, আমি সজন বলছি টাকাওয়ালার পক্ষ থেকে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে স্যানিপিড নিয়ে আমরা কথা বলবো। তো দেখুন, এটা আমরা স্যানিপিড নিয়ে সবসময় আমাদের একটা আইডিয়া একটু ভেগু টাইপের হয়ে আছে। কারণ আমরা এখানে স্যানিপিডে কাজ করতে গেলে আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে আমরা মোরালে সেগুলো পূরণ করি, কিন্তু স্যানিটারি রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কতটা আইডিয়া রাখি আমার ধারণা নেই। যদি রাখতাম তাহলে আমরা পরপর 2টা কোম্পানির জন্য ইন্সপেকশন হয়েছে, তার থেকে যে নোটিশ আমরা স্যানিপিডের কাছ থেকে পেয়েছি, রিটার্ন নোটিশ যেটা পেয়েছি, যে বিষয়গুলো তারা আপনার খুঁজে পেয়েছে, সেগুলো শুনলে আমরা আকাশ থেকে পড়ার মতো আমাদের একটা অবস্থা হয়ে গেছে। সেটা হলো, দেখুন, আপনি বাংলাদেশে যেভাবে রেস্টুরেন্ট পরিচালনা করেন সেটা পোল্যান্ডে করা সম্ভব নয়। আমাদের এক বড় ভাই ছিলেন, উনি দেখলাম মাঝে আমাদের সাথে ভিডিও শেয়ার করেছেন। কোনো এক ভদ্রলোক, বাংলাদেশি ভদ্রলোক, কাবাব শপে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে আপনার কাজ করছেন। তো আপনি চিন্তা করতে পারেন যে পোল্যান্ডের মতো জায়গায় আপনি কাবাব শপে লুঙ্গি এবং স্যান্ডো গেঞ্জি পরে যদি কাজ করেন, তাহলে আমাদের বিবেচনাটা কোথায় আছে, আমরা কোথায় আছি। তো আশা করি এগুলো আপনারা সিরিয়াসলি নেবেন। যে টপিকগুলো আমরা আজকে এখানে তুলে ধরবো সেগুলো একটু আপনার দোকানে কাবাব শপে স্পেশালি ফলো করার চেষ্টা করবেন। দেখুন, আমরা যে পয়েন্ট পেয়েছি 2টা কোম্পানির নোটিশকে আমরা মার্চ করে আমি একটা ভিডিও বানাচ্ছি, তার মধ্যে অ্যাটলিস্ট আমি 19টা পয়েন্ট খুঁজে পেয়েছি ওদের মেনশন করা। তা থেকে আমি কিছু কিছু আপনার তুলে ধরি। মেইন হলো যে জিনিসটা, দেখুন, আমরা যখন কাজ করি আপনার দোকানের মধ্যে, তখন কি হয় কি, আপনার ক্লথ, আমরা যেটা আপনার জামা বা হোয়াটএভার আমাদের যেটা ইউনিফর্ম আছে, বাইরের ইউনিফর্ম এবং মধ্যে কাজ করার ইউনিফর্ম কিন্তু আলাদা হতে হয়। তো কাবাব শপের আমরা যখন স্যানিপিডের পারমিশন নিই, তখন কিন্তু একটা সেকশন থাকে যেটাকে বলা হয় সোশ্যাল রুম, সোশ্যাল এরিয়া, যেখানে আপনার একটা কাপবোর্ড থাকতে হয়। এমপ্লয়ি যারা আছেন তাদের জামা কাপড় ওখানে আপনার তুলে রাখতে হয়, এবং আপনি যখন কাজ করবেন তখন কাজ করার জামা কাপড় পরে কাজ করতে হয়। তাছাড়া বাইরের জামা কাপড় থেকে মধ্যে কাজ করার জামা কাপড়কে সেপারেট রাখতে হয়। এটা হলো আপনার স্যানিটারি নিয়ম। এখন হয়েছে কি, এই স্যানিপিড ইন্সপেকশনে তারা খুঁজে পেয়েছে ওয়ার্কাররা, তারা বাইরে কাজ যে নর্মাল ড্রেস আছে সেটা পরে তারা কাজ করছে, প্লাস তারা তাদের আপনার কাজ করার জ্যাকেট বা কাজ করার ক্লথ, জামা কাপড় এবং বাইরে পরা জামা কাপড়ের জন্য আলাদা কোনো জায়গা নেই, তাদের সবগুলো এক জায়গাতে তারা ডাম্প করা আছে। তো এটা প্লিজ আপনারা একটু নোটিস করবেন, এই জিনিসটা কিন্তু হতে পারে না। হ্যাঁ, আরেকটা জিনিস তারা যেটা খুবই কয়েকটা পয়েন্ট লিখেছে, সমস্ত সব ঘুরে 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 পয়েন্টগুলো লিখেছে, সেটা হলো সব জায়গাতে অয়েলি, হ্যাঁ, তেল। কারণ এটা স্বাভাবিক ব্যাপার, ফুড শপে যখন হয়, আমরা স্পেশালি যখন ফ্রিটকি ভাজি, ফ্রাইস ভাজলে এটা আপনার তেলটা বাতাসে ওড়ে। তো আপনার যদি ভেন্টিলেশন সিস্টেম যদি ভালো না হয়, তাহলে এটা খুবই প্রবাবল যে আপনার এই তেলটি কিন্তু আপনার সারা দোকানের মধ্যে আপনার উঠছে, এবং পরবর্তীতে যখন পড়ছে এই জায়গাগুলো আপনার তেল তেলে হয়ে যাচ্ছে, স্টিকি হয়ে যাচ্ছে। তো এটা যদি আপনি রেগুলার ক্লিন না করেন, দেখবেন যে আস্তে আস্তে ওখানে কালো হয়ে যায়। হ্যাঁ, পরবর্তীতে এটা ড্রাই হতে এত হার্ড হয়ে যায় যেটা উঠানো নর্মাল, আপনি যদি স্প্রেও করেন বা কিছু দিয়ে মুছলে এটা ওঠে না। হ্যাঁ, এটা দীর্ঘদিন এটা না করতে করতে কিন্তু এটা হয়ে যায়। তো আপনারা প্লিজ এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে প্রত্যেক দিন না হোক, অ্যাটলিস্ট সপ্তাহে যদি আপনি 2 দিন বা 3 দিন করে জাস্ট আপনি পরিষ্কার করে ফেললেন স্পেশাল জায়গাগুলো, যেখানে মেটালের জায়গাগুলো দেখবেন যে আপনার তেল তেলে হয়ে যায়। তারপর যেগুলো খাস আছে এই জায়গাতে আপনার তেল পড়ে আপনার স্টিকি হয়ে যায়, যেগুলো একটু মুছে ফেলে কিন্তু আপনি রেগুলার করতে হবে। এটা আপনি সপ্তাহে 2 দিন করে করলে কিন্তু এটা আপনার কখনো জমে না। হ্যাঁ, দেখবেন যে সবসময় ঝকঝকে থাকছে এটা। আর ডার্টিনেস নিয়ে তাদের, মানে ময়লা আবর্জনা নিয়ে যে কমপ্লেন, যে এটা বরাবরই আমি অনেক জায়গাতেই দেখেছি আপনার কাবাব শপের মধ্যে, স্পেশালি তারা যেখানে আপনার ময়লাগুলো ফেলে সেই জায়গাটা আমার মনে হয় না তারা সবসময় কেয়ারফুলি দেখে। স্পেশালি আপনার যখন কাবাব কাটি তখন অনেক কাবাব পড়ে যায় কিন্তু ফ্লোরে। হ্যাঁ, তো তারপরে আপনি যখন ওখানে কাবাব বানাচ্ছেন, ব্যাক ফুড যাতায়াত করছেন, সালাদ নেওয়া, কাবাব বানান, তো দেখা যাচ্ছে কি আপনি যেগুলো কাবাব পড়েছে বা যে খাবারগুলো ফ্লোরে পড়েছে এটার উপরে আমরা পাড়া দিই। হ্যাঁ, তো এটা পাড়া দিতে
তেল আছে আপনি এখানে ডার্টি হয়ে থাকে। তো আপনি যদি প্রত্যেক আধা ঘন্টা পর পর বা যখনই দেখবেন যে একটু ময়লা পড়েছে, যদি ক্লিন করলে কিন্তু আপনার এই অবস্থাটা হয় না। কিন্তু আমাদের মনে হয় না সবাই আমরা এই জিনিসটা কেয়ারফুলি দেখি। তো এটা তাদের যে রিপোর্ট আছে, রিপোর্টে আমি দেখলাম খুবই কয়েকবার তারা এই ডার্টিনেস নিয়ে করেছে। তারপর আনহাইজেনিক একটা কথা তারা উল্লেখ করছে, যেটা হলো যে যেখানে খাবার রাখা হয়, তৈরি খাবার না, আপনার মালামাল এনে রেখেছেন যেটা, সেই জায়গাগুলো প্রচুর পরিমাণে আনহাইজেনিক হিসাবে আছে। ওয়াল থেকে আপনার জিনিসপত্র খসে খসে পড়ছে, হ্যাঁ, তারা ক্লিন করেন না, বা ওয়াল যদি আপনার একটু ভেঙে যায় সেগুলো কিন্তু আপনার সবসময় পরিষ্কার করে রাখতে হয়, প্লাস্টার করে রাখতে হয়, কালার করে রাখতে হয়, যাতে এগুলো খসে খসে না পড়ে, কারণ এগুলো পড়লে তো খাবারেই পড়বে, হ্যাঁ। তো এই একটা ব্যাপারটা নিয়ে তারা খুবই অখুশি। প্লাস সিঙ্ক এবং আদার প্লেস, তারা সবসময় আমরা দেখা গেছে যে সারাদিন যেগুলা ইয়ে করছি আমরা সেগুলো সিঙ্কে ডাম্প করতে থাকি। অনেক সময় তো আছে আপনার সিঙ্ক আটকে পানি ভরে যায়, সেগুলো আমরা ক্লিন করে রাখি না। তো সেগুলো তাদের নোটিশে পড়েছে এবং তারা সেগুলো জানিয়েছে। এখন আসুন, আরেকটা ব্যাপার হলো যে সসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে আছেন যে গার্লিক সস যেটা আছে, গার্লিক সস না, যে স্টিকি, যেটা আপনারা এগ, ডিম, তেল, রসুন এগুলো দিয়ে যেটা বানান, সেটা দেখা গেছে তারা গার্লিক ক্রাশার পেয়েছে। আপনি এই সসগুলো কী করতে হয় জানেন, আপনার যখন একটা মেনু বানাই তখন আমাদের অ্যালার্জি বুক বানাতে হয়, যে আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন লোকজনকে, এদের মধ্যে কি আছে সেগুলো কাস্টমারকে জানাতে হয়। তো এখন তারা ইন্সপেকশন করে কতগুলো এরকম সস পেয়েছে। এমপ্লয়ি বলছে যে আমরা জানি না এটা কী সস, আবার বলে যে এটা ওয়াগুদনের সস, কয়েকদিন 3-4 দিন ধরে পড়ে আছে, হ্যাঁ, সেগুলো সম্পর্কেও তারা রিপোর্টে লিখেছে। প্লাস স্পেশালি তারা বলছে যে ভাইয়া আপনি মায়োনিজ তো কিনতে হয়, এটা তো মায়ো টাইপের বানাই, গার্লিক মায়ো, তাই না, এটা কিনতে হয়, এর মধ্যে আপনি কী পরিমাণ রেশিওটা কী আছে, কারো অ্যালার্জি আছে কিনা সেই বিষয়গুলো আপনারা উপাদানগুলো এর মধ্যে আছে কিনা সেগুলো সম্পর্কে তারা জানে না। সো এটা আপনারা যদি এরকম সস প্রিপেয়ার করেন, তার জন্য আপনার একটা অ্যালার্জি বুক বানাতে হবে এবং কাস্টমারকে জানাতে হবে যে আপনি কী খাবারটা দিচ্ছেন, কী সসটা দিচ্ছেন। হ্যাঁ, আমরা কিন্তু বর্তমানে যে অ্যালার্জি বুক লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমরা এটা করছি, একটা অ্যালার্জি বুক বানাতে গেলে, ফর এক্সাম্পল একটা কাবাবে আপনি কী কী দিচ্ছেন, আপনি মিট দিচ্ছেন, আপনি সস দিচ্ছেন, আপনি স্যালাড দিচ্ছেন। তো এখন আসুন, প্লাস আপনি রুটি দিচ্ছেন, হ্যাঁ, তো রুটিতে কী কী আছে সেগুলো সম্পর্কে আপনাকে লিখতে হবে। সালাদ যেটা আপনি দিচ্ছেন সেগুলো কী কী আছে লিখতে হবে। আপনি তারপর আসুন হলো মাংস, প্রত্যেকটা মাংসের মধ্যে কী কী আছে, হ্যাঁ, যেমন আপনার বারাইনা বা বৌবিনা যেটা আছে বা কুরচাক যেটা আছে, এই কুরচাকের মধ্যে কী কী আছে সেটা লিখতে হবে। সসের মধ্যে আপনি কী কী উপাদান দিয়েছেন, যেমন ইয়োগার্ট আছে, মায়োনিজ আছে। এখন আপনাকে আবার ভেঙে দিতে হবে এই ইয়োগার্টের মধ্যে কী কী উপাদান আছে, মায়োনিজের মধ্যে কী কী উপাদান আছে। এটা হলো আপনার ডিটেইলড অ্যালার্জি বুক, এটা আপনাকে বানাতে হবে, না হলে আপনি দেখুন ফাইন খাওয়ার একটা চান্স কিন্তু আছে। এখন আসুন, খাবারের সাথে যখন আমরা কথা বলছি তখন আরেকটা জিনিস আসছে, স্টাফ ফুড। আমরা দোকানে অনেকে স্টাফদের খাওয়ার জন্য ফুড বানাই, হ্যাঁ, যেমন এক ইন্সপেকশনে দেখা গেছে তারা রাইস কুকার পেয়েছে, তারা অন্য অন্য যেগুলো কাবাব শপে ব্যবহার করা হয় না তেমন ধরনের খাবার পেয়েছে। তখন তারা স্টাফকে জিজ্ঞেস করলে বলে আমরা এই ব্যাপারে কিছু জানি না, এটা মালিক এনে রাখছে। তো মালিক যদি এনে রাখেন তাহলে কেন রেখেছেন, এটা তো আপনাকে কারণ দর্শাতে হবে, তাই না? কারণ আপনি যখন স্যানিটারি পারমিশনটাগুলো নেন তখন তো একটা প্রোটোকল লেখা হয় যে আপনার এখানে কী কী আছে। তো সেই সম্পর্কে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে, আপনাকে ক্লিয়ারলি সব কিছু লিখতে হবে, জানাতে হবে এবং এক্সপ্লেনেশন থাকতে হবে, হ্যাঁ। তারপর আরেকটা জিনিস তারা বলেছে, রেফ্রিজারেটর বা যেগুলো আপনার অন্যান্য জিনিস যেগুলো আছে সেখানে আপনার কোনো সেগ্রিগেশন নাই, কোনো সেপারেশন নাই। খাওয়ার জিনিস, তারপরে আপনার অর্ধেক ভেজিটেবল, অর্ধেক বুকা, অন্য তরকারি, অন্য সবজি অর্ধেক অর্ধেক কেটে আপনার একসাথে মিশিয়ে রেখেছে, এখানে কোনো সেপারেশন করা হয়নি খাবার। তো এই জিনিসটাও আপনারা একটু খেয়াল করবেন, কারণ দেখুন সাথে আর একটা জিনিস দিয়েছে লেফট ওভার ফুড, মানে আপনি যে মাংসগুলো গতকালকে ব্যবহার করেননি সেগুলো আপনি ফ্রিজে তুলে রেখেছেন, তো এগুলো তো আপনার রাখার নিয়ম নাই, রাখলে আপনাকে ডিপ ফ্রিজ করে রাখতে হবে, হ্যাঁ। তো এই জিনিসটা আপনি একটু প্লিজ দেখবেন। আরেকটা জিনিস যেটা ভেজিটেবল, আমরা যে কাবাব শপে আমরা যখন ভেজিটেবল চপ করি, যেমন
ওভার দ্য গ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড কিছু সবজি আছে। ওভার দ্য গ্রাউন্ড যেটা আছে, যেমন মনে করুন টমেটো, কিউকুম্বার অথবা পাপরিকা, হ্যাঁ, এগুলো ধোয়ার জন্য একটা সিঙ্ক থাকতে হয়। বা আন্ডার দ্য গ্রাউন্ড যেগুলো হয় সেগুলোর জন্য আপনাকে আলাদা, যদি ময়লা হয় তাহলে আলাদা সিঙ্ক রাখতে হয়। আবার অনেক কিছু জায়গা আছে ছোটো ছোটো দোকানগুলোতে আপনার সবজি কাটার, যেমন আমরা কিনি আপনার কাপুস্তা, বা আমরা লেটুস যেগুলো কিনি, পিকেন্সকা, এগুলো কিন্তু আমাদের ধোয়ার কোনো পারমিশন নাই। আবার অনেক জায়গা আছে যে আপনার কাটার জায়গা বা সালাদ তৈরি করার জায়গা নেই বিধায় আপনার ওখানে পারমিশন থাকে না। ওই দোকানগুলো কি হয়, আপনাকে সালাদ কিনতে হয় বাইরে থেকে। তো ইন্সপেকশনে দেখা গেছে এমন দোকানে যখন তারা ইনভয়েস চেয়েছে সালাদগুলো কেনার, তারা প্রোভাইড করতে পারেনি। সো এই ব্যাপারগুলো আপনার এখনও পর্যন্ত তারা কোনো ডিসিশন দেয়নি কি হতে যাচ্ছে। তবে আমার মনে হয় সানিপিড অফিস তাদেরকে একটা ফাইন করবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে এক্সট্রিম লেভেলে সানিপিড কিন্তু আপনার দোকানকে বন্ধ করে দিতে পারে। সো দয়া করে আপনারা এই ব্যাপারগুলো একটু কেয়ারফুলি দেখবেন। বিশেষ করে দেখুন, স্টিকিনেস যেটা আছে, অয়েলি জায়গা, ডার্টিনেস, এটা তো ভাই আপনার বলার তো কোনো দরকার নাই। এটা আপনি ময়লাভাবে পরিষ্কার করে ফেলবেন, কারণ এটা খাবার দোকান, এটা ডাইরেক্ট আপনার একজন লোকের পেটে যাচ্ছে, এবং ওখানে যদি কোনো অসুস্থতা হয়ে যায় এই লোকটার খাওয়ার পরে, তারা কিন্তু আপনার সানিপিডে কমপ্লেন করতে পারে এবং সানিপিড আপনার দোকানে ভিজিট করতে আসবে। সো পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় প্লিজ একটু রাখবেন। আর একটা জিনিস যেটা বলেছে সেটা হলো ক্লিনিং লিকুইড, হ্যাঁ, এই জায়গাটা নিয়ে তাদের আপনার সবসময় কমপ্লেন আছে। তারা ক্লিন লিকুইড খাবারের পাশে রাখে। তাছাড়া আপনার একটা যে সিঙ্কের ওখানে হাত ধোয়ার জন্য আপনার একটা ওয়াশিং লিকুইড লাগে, হাত হ্যান্ড ওয়াশ লিকুইড, প্লাস হাত মোছার জন্য টাওয়াল, এটা তো থাকেই না, সেটাও এই রিপোর্টে আমরা দেখেছি। তো দেখুন, এখানে আমি আপনাকে জাস্ট সামারিটা বললাম তাদের। আরেকটা জিনিস আছে যেটা স্পেশালি বলেছি, আপনার লাদার মধ্যে, লাদার নিচে আপনারা দেখবেন যে সস রাখা হয়, ফ্রিটকি রাখা হয়, তারপর টর্টিলা রাখা হয়, বুকা রাখা হয়। এগুলো কেন রাখা হয়? আবার তারা চিকেনও পেয়েছে, চিকেন থেকে পানি গড়াচ্ছে। তো এইগুলো কী ধরনের, হয়তো আমার মনে হয় যেটা গতকালকের কোনো চিকেন ওখানে রাখা ছিল, বা ফ্রোজেন কোনো চিকেনের মধ্যে রাখা ছিল, এখন ওইটা আগে ডিপ ফ্রিজ করা ছিল, এখন আস্তে আস্তে ওইটা পানি ছাড়তেছে, সেটা পর্যন্ত তারা তুলে ধরেছে। সো দেখুন, ফুড শপ আপনার খুবই ক্রিটিক্যাল এবং ডেঞ্জারাস একটা বিজনেস। এখানে আপনার 7 days ওপেন থাকে, লং আওয়ার আমরা কাজ করি, এবং এই যে জিনিসটা আমরা সার্ভ করি, আমরা এটা ডাইরেক্ট আমাদের শরীরে মধ্যে ঢোকে। সো আপনাকে কেয়ারফুলভাবে এই বিজনেসটা করতে হবে। বাংলাদেশি স্টাইলে এই বিজনেস করলে চলবে না। এবং আমার কিছু লোক আছে, ক্লায়েন্ট আছেন যারা একই অঞ্চলে থাকে, তো তারা আমাকে পার্সোনালি বলেছেন দোকানের মধ্যে লোকে খালি পায়ে কাজ করে। ভাই এটা কিভাবে আপনি করতে পারেন, মানে কোন সেন্সে আপনি খালি পায়ে কাজ করেন? তারপরে আপনি সিঙ্কের মধ্যে পা তুলে তারা পা পরিষ্কার করেন, পা ধোন, ওপেন কিচেন। এটা কোন ধরনের সেন্স নিয়ে আপনি ইউরোপের মতো জায়গাতে এই ব্যবহারগুলো করেন? সো যারা মালিক পক্ষ আছেন তাদের উচিত আপনার স্টাফদের ট্রেন করা। যদি না করেন তাহলে আপনি, কোম্পানি তো ফাইন খাবে, আপনার দোকান কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আর কোনো স্টাফ যদি এটা আপনাকে না শোনেন, তাহলে ভাই এই ধরনের স্টাফ আপনার ব্যবসায়ের জন্য ভালো কিছু করছে বলে আমার মনে হয় না। আপনি মালিক হিসাবে সমূহ বিপদে পড়বেন। আপনাকে রেগুলার এই ট্রেনিং কোর্সটা রাখতে হবে, হ্যাঁ। সো এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আশা করি এই জিনিসগুলো আপনারা কেয়ারফুলি দেখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। খোদা হাফেজ। নমস্কার। দ্য ভিশনিয়া।